আমার কাছে মনে হয় উপদেষ্টারা মানে এই তো এরা তো এদের মধ্যে তো স্ট্রাগল করার কেউ নাই যারা এখানে উপদেষ্টা হয়েছেন। আর জুলাই অভ্যুত্থানের সাথে সরাসরি যুক্ত ছিলেন দুই একজন আছে, যেমন আসিফ মাহমুদ আছে, এই আসিফ নজরুল আছে। আর বাকিরা কিন্তু জুলাই আন্দোলনের সময় টেলিভিশনে দেখতো আর হচ্ছে ভুনা খিচুড়ি খাইতো ঘরের মধ্যে। আর সারা জীবন এরা চুয়ানি খেয়েছে। চুয়ানি বোঝেন তো, মানে ধনীদের যে চুরি করার পর টপ টপ করে যে পড়ে না, তারা জিপ পেতে চুয়ানি খেয়েছে। কিছুদিন আগে আসিফ নজরুল বলেছেন যে আগে শুধু সমালোচনা করতাম, সবাই বাহবা দিত, এখন কাজ করে, এখন সবাই ওই যে চুয়ানিটা, এই যে বেশিরভাগই হচ্ছে চুয়ানি খাওয়া, তো ওরা মনে করছে যে আমরা একটা পিকনিক এসেছি। তো পিকনিক পার্টিতে যে এত মানে কি খাতাপত্রে লেখা টেখা, ওরা একটা পিকনিক করতে এসছে। ওদের মধ্যে কোনো ধরনের মানে দু একজন বাদ দিলে, মানে আমি বলবো সবাই যে পিকনিক মুডে আছে তা না, কিন্তু অধিকাংশ হচ্ছে পিকনিক মুডে। তো এই জন্যে ওরা এই যে তাদের যে মানে সম্পত্তির এটা তারা দেন নাই। তবে এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করে দেখেন, আমাদের রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রশ্নটা তুলছে না। কেন তুলছে না জানেন? আমলারা তুলছে না, কারণ তারা নিজেরা তো চোর। আমলারা যেমন সবার আগে এই সরকারের উচিত ছিল আমলাদের হিসাব নেওয়া, গলার টিপে ধরা, কিন্তু তা তো নেবে না, কারণ জানে যে আমলারা চোর। এখন হয়েছে কি, চোরে চোরে মাসুতো ভাই। এই যে উপদেষ্টাদের সাথে আমলাদের একটা সখ্যতা হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে, তারা এখন মাসতুতো ভাই, চোরে চোরে মাসতুতো হয়েছে। তা এখন চোরে চোরে মাসতুতো ভাই, দেশটা তো সেই চোরেরই হয়ে গেল। সংস্কার কি হলো? সংস্কার এই যে জুলাই যে সনদ, এটা যদি বাস্তবায়ন হয়, এটা হয় কি, প্রথমত আমরা মনে করি এই আমার ভাইরা আছেন, তারা তো সবচেয়ে বড় ভুল করেছে, মানে তাদের আত্মসমালোচনা করা উচিত। আমি মানে জুলাই অভ্যুত্থানের পরে এটাকে যে কোনো অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর ঘটাতে হয়। আমরা যদি দেখি ফরাসি বিপ্লব, অক্টোবর বিপ্লব, তারা প্রথমেই কিন্তু অভ্যুত্থান ঘটাইছে, তারপরে বিপ্লব। বিপ্লব মানে হচ্ছে সব লণ্ডভণ্ড করে দিয়ে একটা পরিবর্তন। এমনকি ইরানের ইসলামী বিপ্লব আপনাদের চোখের সামনে ছিল, বুঝলাম 17 সালে সেই অক্টোবর বিপ্লব পুরনো, ফরাসি বিপ্লব আজ থেকে 250 বছর আগের কথা, কিন্তু চোখের সামনে তো ইরানি বিপ্লব ছিল। তার ইরানি বিপ্লবে তাদের ইসলামী বিপ্লব হোক, কিন্তু বিপ্লব তো বিপ্লবী একটা অভ্যুত্থানের পরে, একটা গণ অভ্যুত্থানের পরে জনগণ আপনার সাথে ছিল, একটা বিপ্লবের রূপান্তর না ঘটায় আপনারা শহীদ মিনারে যে শপথ না নিয়ে আপনারা চলে গেলেন স্বৈরাচারের রাষ্ট্রপতির কাছে শপথ নিতে, আত্মসমর্পণ করলেন। এবং আমি বলতে চাই যে আমার এইখানে যে এলিট ফোর্স, পলিটিক্যাল এলিট, আমার সেনা আমলাতন্ত্র সবাই মিলে কনস্পিরেসি করে যাতে বিপ্লবের রূপান্তর না ঘটে, চক্রান্তমূলকভাবে এদেরকে বঙ্গভবনের মধ্যে নিয়ে গেল। আর এই ছেলেরা তখনও তাদের বিপ্লবের যে জোশ জনগণের মধ্যে আছে, জনগণ বিপ্লবী রূপান্তর চলছে, তারা ওদের ট্রাপে পা দিল। তা এই যে এই জনগণের মানে হয় কি, বিপ্লবের সুযোগ কিন্তু একটা জাতির জীবনে বারবার আসে না, আবার হয়তো অনেক সময় অল্প সময় আসে। আপনারা জানেন রাশিয়ায় 1905 সালে অভ্যুত্থান বিপ্লবের রূপান্তর ঘটাতে পারে নাই, কিন্তু 5 সালের পরে 17 সালে ঘটাইছিল, খুব অল্প সময়ের মধ্যে। তা আমি জানি না আমাদের এই অভ্যুত্থানকে আমরা বিপ্লবের রূপান্তর ঘটাতে পারবো কিনা। তবে এখন যা পরিস্থিতি, আমার তো মনে হয় খুব শীঘ্রই একটা বিপ্লবের রূপান্তর ঘটবে, কারণ আমরা আমলা চোর, সব চোর। তা চোরের দেশে মানুষ কিন্তু এইবার দেখবেন এই মানে অনেকে, যেমন যেটা বললেন যে ফেসবুকে আমার হাইকোর্টে রিট করা হয়েছিল, মানে নাহিদ ইসলাম হাইকোর্টে রিট করেছিল। কেন রিট করেছিলেন? যে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তার ভানুয়াতুর পাসপোর্টের ছবি। হাইকোর্ট এটা বাতিল করে কি করি? এখন আমাদের তো এটা বিচারাধীন বিষয়, কিন্তু আদালতের রায় নিয়ে মন্তব্য করা যাবে না গণতান্ত্রিক দেশে, আমি তা মনে করি না। কেন করব না? আমার রায়টি পছন্দ না হলে আমি মন্তব্য করতেই পারি, এবং এর জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি।
আমি মনে করি এইখানে বিচারিক প্রক্রিয়াটি সঠিক হয় নাই। কারণ আপনি জানেন মানে আপনি ব্যাংকে চুরি করেছেন ব্যাংকের টাকা, এটা কিন্তু প্রমাণ করা বেশ কঠিন। কিন্তু মজার ব্যাপার, পাসপোর্ট প্রমাণ করা এত সোজা। যেমন আমার পাসপোর্ট আছে, আপনার পাসপোর্ট আছে, আমরা যখন বিদেশি এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টের কর্মচারীরা কি আমাদের বলে, ইমিগ্রেশন কি বলে যে আপনি যে অমুক দেশের এই পাসপোর্টটা নিয়ে আসছেন, এই পাসপোর্টটা সঠিক কিনা? না, বলে না। আপনারা একটা চিঠি দেখেন আপনার গভর্নমেন্টের, বলে পাসপোর্টটা আস্তেই করে তাদের স্ক্যানার আসতে দিয়ে দেয়, এটা 30 সেকেন্ডের মধ্যে ধরে নেয় পাসপোর্টটা সঠিক, বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছে। তো ভানুয়াতুর পাসপোর্টও তো একই জিনিস। ইলেকশন কমিশনের তো 30 সেকেন্ডের মধ্যে প্রমাণ হয়ে যেত যে এটা ভানুয়াতুর। মানে যে বলছেন, যে প্রার্থী বলছেন যে না, তিনি তো বলছেন আমার পাসপোর্টই নাই, তিনি কোনো তথ্যই দেন নাই। সেইখানে এটা ধরে দিয়েছে বা ধরাই দেওয়া হয়েছে। আমার হাইকোর্টে যেখানে গেছে তারা বলছে রিটটা খারিজ করে দিয়েছে। তারা একটু কষ্ট করে একটু ওই জায়গাটা নিয়ে যেত। তার মানে কি, ওরা চোখে কালো পট্টি বেঁধেছে। তো যে দেশের এলিট শ্রেণী হামলা কালো পট্টি বেঁধে থাকে, সেই দেশে প্রথমত দুর্ভোগ আছে, কিন্তু জনগণ কিন্তু এই দুর্ভোগেরও একটা শেষ দেখতে চায়। এবং আমি মনে করি যে জুলাই অভ্যুত্থান, অনেকে বলছে জুলাই অভ্যুত্থান শেষ হয়ে গেছে, আমার এই ছোটো বন্ধু ভাইরা এরাও অনেকে মনে করছে জুলাই অভ্যুত্থান শেষ হয়ে গেছে। এরা যদি মানসিকভাবে দুর্বল না হতো, আজ যাই হোক জামাতের সাথে যে ঐক্য করতো না। এটা দুর্ভাগ্যজনক। কারণ এই যে তারুণ্যের শক্তি নিয়ে যে দলটা কটা আসন পেল কটা আসন পেল না, এটা তো কোনো বিষয় ছিল না। মানুষ এই তরুণদের সাথে র্যালি করত। একটা আসনও না পেলে আগামী দিনে যে সংসদ হতো, সেই সংসদকে কানে ধরে উঠাতে বসাতে পারত এই ছাত্রশক্তি। কিন্তু তা না করে তাদের মধ্যে কি হলো জানি না, তাদের মধ্যে পার্লামেন্ট মেম্বার হতে হবে। তারা বিএনপির কাছে দেন দরবার করলো, আবার এদের কাছে দেন দরবার করলো। ভাই, আপনাকে বিপ্লব করতে হলে কোন শ্রেণীর মধ্যে বিপ্লব করতে হবে? এরা তো সব লুটেরা শ্রেণীর অংশ। জামাত কারা? রক্কাটা। জামাত কারা? এদেশের স্বাধীনতা বিরোধী। জামাত কারা? সকালে একটা বলে, বিকালে একটা বলে। তারা কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করে, তারা ইসলামের ভুল ব্যাখ্যা করে। দেখেন ইসলামের ভুল ব্যাখ্যা কী করে, আর এবং কী ধরনের কথাবার্তা বলে, যে নারী নেতৃত্ব মানা যায় না। একটা সূরা ইউনূসের উল্লেখ করে, সূরা নিসার উল্লেখ করে, সেইখানে পরিবার সংক্রান্ত বিষয় বলতে যে ওই সূরার মধ্যে আছে, একটা পরিবারের প্রধান যখন নারী থাকে তখন শান্তি থাকে না, এরকম একটা কথাবার্তা আছে। সেইটাকে রাষ্ট্র জায়গায় নিয়ে এসছে। কত বড় হারামজাদা এরা! আপনি চিন্তা করেন, তখন কি রাষ্ট্র ছিল? ইসলামের আর্লি স্টেজে, হজরত মুহাম্মদের যুগে, ইসলামের শুরুর যুগে তখন তো রাষ্ট্র ছিল না। তখন একটা এলাকা ছিল, গোত্র ছিল, রাষ্ট্র কাঠামো তৈরি হয় নাই। তাহলে তখন কি করে বলবে যে রাষ্ট্রের নারী নেতৃত্ব মারা যায় না? আবার এইটা কি পরিমাণ মিথ্যাচার এবং কি পরিমাণ জোচ্চুরি জামাতের, যে নারী নেতৃত্ব মানা যায় না মানে, নারী স্বাধীন হওয়া মানে। আপনি জানেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিয়েটি করেছিলেন, তার ওয়াইফ, প্রথম ওয়াইফ মক্কার ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তিনি নিজে ব্যবসা করতেন। পরে তো তার ব্যবসা, তার কন্যা ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে, আর বলে কি নারী নেতৃত্ব মানা যায় না। আবার নারী নেতৃত্ব মানা যায় না, খুব ভালো কথা। খালেদা জিয়ার নেতৃত্বে আপনি কেন পার্লামেন্টে গেলেন? আপনি কেন মন্ত্রিসভায় গেলেন? আপনি নিশ্চয়ই জানেন আইয়ুব খানের বিরুদ্ধে দাঁড়াইছিল ফতেমা জিন্নাহ পাকিস্তান আমলে। আরে সেই সময় এদের গুরুর নাম গোলাম আজম, যিনি যুদ্ধ অপরাধী ছিলেন। সারা বাংলাদেশে সবার সাথে মঞ্চে, মানে এই পুরুষদের সাথে, একটু সংক্ষেপ করব, পুরুষদের সাথে মঞ্চে তিনি ওই নারী নেতৃত্ব, ওই যে কি বলে প্রেসিডেন্ট প্রার্থী ফতেমা জিন্নাহ, তার পক্ষে প্রচার করেছে। তো তিনি নারী নেতৃত্বে কায়েমের পক্ষে চেষ্টা করেছেন। আজকে তার অনুসারীরা বলছে নারী নেতৃত্ব মানি না। এটা দ্বিচারিতা।